নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখুন, এই যে বোধিসত্ত্ববাবু বলে গিয়েছিলেন যে এটা করে দিয়ে যেও, ভালো ব্যবহার করেছিলেন, চা খাওয়ার টাকা দিয়েছিলেন, যার ফলেতে আজকে আমাদের বাড়ির সামনে থেকে সমস্ত বোল্ডারগুলোকে ওরা তুলে ফেলছে। আগের দিনে ওই মধ্য দুপুরবেলায় প্রায় বিকেল ঘেঁষার সময়ে আমাকে আলমারিটা দিয়ে গিয়েছিল, যার ফলে কালকে আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। আর বিকেলবেলায় মামুন এসেছিল, মামুন বলেছিল যে মামি কালকে একদম 6 হাত মিলিয়ে করে নেব, কারণ আলপনাদি ওদের খবর দিয়েছিল যে আজকে আলপনাদি আসবে। যাই হোক, আজকে 6 হাত মিলিয়ে এটা করতে জাস্ট সময় লেগেছে 8 ঘন্টা, এবং দেখুন হয়ে গেছে। এখন একটা ঘর, এই ঘরের দুটো কাজ বাকি রয়েছে। একটা হচ্ছে এই ঠাকুরের আসনটাকে বদলাতে হবে, আর এই আলমারিটা আমাকে খুব বেশি পীড়া দিচ্ছে, এটা বড্ড খারাপ দেখতে লাগছে। কালকে এই আলমারিটা আমার দেখতে যাওয়ার কথা, হয়তোবা কালকেই আমি কিছুটা অ্যাডভান্স করে চলে আসব। অবশ্যই যদি আমার পছন্দ হয় তাহলেই, আর যদি সেটা হয়ে যায় তাহলে বানাতে 2 দিন লাগবে, সেটা ওরা আমাকে বলেছে। তুমি আসো নাই, শাস্তি আছে, শাস্তি, গান করো। শাস্তি দাও, গান আর কি করবো, আমার গান এখন আর আসে না গো, না, গলাটা টান উঠে না। টান উঠতে হবে না, এমনি করো। ও এমনি হবে না, তোমার নাতিরে ঘুম পাড়াও। আগে যেমন সুরটা উঠতো না, এই সুরটা ওঠে না, টানই ওঠে না, গলা বাইজে যায়। তোমার নাতিরে ঘুম পাড়াও। নাতি বড় হয়েছে, নাতি আর কি ঘুম পাড়াবো? ধরো নতুন নাতি, নাতনিটা তো হয়েছে তোমার মুকুল নাকি? নাতি ঘুম পাড়াইতে লাগে না, আমারই ঘুম পাড়ায়। না, তোমার শাস্তি আছে তো, এটা তোমার শাস্তি, তুমি গান করো। মানে কয় তোমার ঠাম্মা তুমি ঘুমাও তো, আমারই ঘুম পাড়ায়, আমি আমার নাতিরে কি ঘুম পাড়াবো? তোমার যে শাস্তি দেওয়া লাগে, তার শাস্তিটা দিলাম তো, গান করার শাস্তি। আগে কি সুন্দর গান করতো। ওই যে আগে গলাটা উঠতো, বলতে আগে গলা উঠে না, আমি বাড়িতেও গান গাইতে পারি না। যে যখন সন্ধ্যাবাতি দিয়ে এটা নাম কীর্তন নিই না, মানে গলাটা একটা মোটা হয়ে যায়। মোটা হলেও, মোটা গলাও সুন্দর। সুরটা তো লাগে না, সুরটা ওটা সুর একটা হচ্ছে না তো, মোটা গলারও একটা সুর আছে তো। তোমার সন্ধ্যেবাতির সময় কি কীর্তন করো? হরে কৃষ্ণ হরে রাম। সেটাই নয় করো, করবে না, না যাও, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ডিসঅনেস্ট নয়, মোটামুটি তিনি অ্যাকসেপ্ট করেছেন। দাঁড়া আসছি, যে তিনি প্রকৃতিটা মাঝে মাঝে করেন, এবং যেটা আমি অনুমান করেছিলাম সেটাই, অসহ্য কোমরের যন্ত্রণা যেদিন হয় সেদিন যেখানে কাজগুলো শেষ হয় সেখান থেকে এই অবধি উনি আসতে পারেন না, কষ্ট হয় হেঁটে হেঁটে আসা। আর 10 টাকা করে টোটো ভাড়া দেওয়া, আবার ওই পয়েন্টে যাওয়া, ওনার বাড়ি তো অনেকটা দূর, সেখানে 10-20 টাকা রিক্সা ভাড়া লেগে যায়, টোটো ভাড়া লেগে যায়, সেই জন্য আর কি ওটা ওনার পক্ষে খুব মুশকিল হয়ে যায় হিসেবে সংসারে। তা সেই জন্য হয়ে যায় মাঝে মাঝে, তাই এটা হয়েছে। তা আমি বলেছি এরপর থেকে এসো, আমি তোমাকে টোটো ভাড়াটা যাতায়াতে দিয়ে দেবো, 20 টাকা দেখিয়ে। তা যাই হোক, সেটা বলার পর আশা করছি এই সমস্যা হবে না, এই আর কি। তো আমি বলেছি এসে তুমি আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেবো। তবে ভাববেন না, ব্যাপারটা অতটা সোজা ছিল। প্রথমে স্বীকার করতে কিছুতেই চাইছিল না, গাল তো এসেছিল, তো তারপরে যারা একেবারে সরাসরি প্রত্যক্ষদর্শী, আঁখো দেখি, তাদেরকে সামনে দাঁড় করিয়ে দেওয়াতে তারপর স্বীকার করেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন ছিল, এবং বোধিসত্ত্ববাবুও ছিল। বোধিসত্ত্ববাবু একদিন মিনামাসি আমাদের বাড়ি আসেনি, আর অথচ ও কাজে এসেছে, সেটা দেখেছে। হাতি মোড়ে মিনামাসিকে দেখেছে একজনের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে। তা বাড়িতে এসে পরে ও তো আমার ফোনে ফোন করে, তো জানতো না। তখন আসার পরে একটা জিনিস দিতে চাইছি, বলছে ঠিক আছে থাক, মাসি আসবে যখন তখন দেবে। আমি বললাম মাসি আসবে না, ফোন করেছিল, মাসি তো আজকে অসুস্থ বললো। তো বলো ও মাসে কী কথা, আমি যে দেখলাম একদম যেভাবে আমাদের বাড়িতে আসে, মানে ব্যাগটা, ওর তো এই কাজে আসার একটা নির্দিষ্ট স্টাইল আছে, সেইভাবেই তোকে তো দেখলাম আমি। আমার ও মাসে কী কথা, বলে হ্যাঁ। তারপর একজনের সাথে কথা বলছিল, তাকেও আমরা চিনি। তো দেখুন কীরকম খেলা, যেদিনকে এটা হয়েছে সেই দিনই বিকেলে আমি বেরিয়েছিলাম। তা ওই যে যার সাথে কথা বলছিল তার সাথে আবার আমার রাস্তায় দেখা হয়েছে, সেও আমাদের বাড়ি অল্প কিছুদিন কাজ করেছিল। তা সে নিজে থেকে কেমন আছো বৌদি বলাতে আমি বললাম ভালো আছি, তোমার কথা আমাদের হয়। এই যে আজকে যেমন তোমার মিনামাসির সঙ্গে দেখা হয়েছিল, তখন দাদা তোমাকে দেখেছিল, ও হো তাই নাকি, দাদা কথা বললো না কেন বলে কথাবার্তা হলো। তা বুঝতে পারলাম যে না, দাদা ঠিকই রেখেছে। তো যাই হোক, তারপরে সেটাও বললাম। তা সেইটাই আসল কথা, যে মূলত স্বীকারোকে করতেই হলো, কারণ দাদাকে তো স্বীকার করতে পারবে না, অন্যদের যা হোক করো। তাছাড়াও আমাদের বাড়িতে তো আরও 2জন কাজ করে, তাদেরও তো চেনা পরিচিত আছে, এরাই তো এদেরকে চেনে না, তো তাদেরও পরিচিত জন আছে বিভিন্ন সময়, তারাও খবর পেয়েছে। কারণটা না বন্ধুরা,
মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার, জানেন তো, অনেকটা দূর আমাদের বাড়িটা না। কোমরটা এরকম পড়ে গেছে, অ্যাঙ্কলেট পরে, নি ক্যাপ পরে, কত রকমের এটা ওটা সেটা পরে আসে। আবার স্পন্ডিলাইসিস আছে, সেটার জন্য গলা মানে 4-5 রকমের ওকে পরে আসতে হয়। কোনো কোনো দিন আবার বুম্বাদা কালকে আমাকে বললো যে তুই যেদিনকে আমার সাথে দেখা হয়েছিল, মানে আমি যেদিন দেখেছিলাম আর কি, সেদিন কিন্তু সত্যিই কোমরটা এইরকম হয়ে গেছিলো। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা সত্যি সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে একটা আশীর্বাদ। আরে মিনামাসি আমাদের খুবই প্রিয় মানুষ বন্ধু, খুবই প্রিয় মানুষ। আমার হাজব্যান্ডের মাতৃস্থানীয় তো, তার মা চলে গেছে, সে খুবই খুবই স্পর্শকাতর এই মানুষটাকে নিয়ে। আর মানুষটা ভালো, সবগুলো হয়েই থাকে। যাই হোক, এতদিন এত কিছু হয়েছে বলিনি, আজকে কবে যেন বলে ফেলেছি, সে পরিপ্রেক্ষিতে এত কথা এলো। তো ঠিক আছে, সমস্যা একটা হয়েছে, সমাধান হয়ে যাবে। এরপর যদি আবার ওই কাণ্ড করে তখন ব্যাপারটা অফেন্সিভ দাঁড়াবে, কিন্তু এখনও পর্যন্ত তেমন মেজর কিছু নয়। আমরা যখন বুঝতেই পারছি ওনার কিছু অসুবিধা। যাই হোক, চলুন এগুলো সব করে দিলাম। বোধিসত্ত্ববাবুর আজকে থেকে কলেজ খুলে গেছে, গেছে কলেজে। ভোরবেলায় আমার ওঠা হয়েছে, যত ভোরবেলা কদিন উঠিনি। ঘুমটা একটু অসম্পূর্ণ আছে, মাথাটা ব্যথা করছে, এই তো। সে চোখ রাখলেই না আমরা এই সবগুলো থেকে অনেক কিছু শিখতে পারি। যেমন এই যে, যেমন একটা ছোট্ট জিনিস দেখুন, আমি দূর থেকে তাকাতাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতাম যে এই গাছটা, এটা তো কী যেন গাছটার নাম পড়েছে, হাইড্রেঞ্জিয়া গাছটার একটু হেল্প লাগবে। তা সেটার জন্য সার দিতে হবে, এটাকে নামাতে হবে, সবার আগে করতে হবে যে যে ডালগুলো লাল লাল হয়ে গেছে, শুকিয়ে গেছে, সেই ডালগুলোকে কেটে দিতে হবে। সে আজ কাটি কাল কাটি, নাহলে তো ফুল হবে না। ফুলের কি অবস্থা দেখুন, এই যে দেখুন, এই যে শুকিয়ে গেছে, এই যে সব শুকিয়ে গেছে ফুলগুলো। কিন্তু তারপরই কী কারণে এ কাজ সে কাজ আর হয়ে উঠছে না। তারপর হঠাৎ করে দেখছি এই যে কেটে দেওয়ার ইয়েতে প্রথম নম্বরে যে নামটা ছিল, সেটা হচ্ছে এই ডালটা, তাতেই আবার ফুল হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, একটা গোছা ফুল হয়েছে, এই যে বাইরে থেকে দেখা যাচ্ছে, কি সুন্দর ফুলটা হয়েছে। মানে আমরা যখন জীবনে একেবারে যে জায়গাটা থেকে পুরোপুরি আশাহীন হয়ে যাই, সেই জায়গাটাও আমাদের কাছে হঠাৎ করে ভীষণ রঙিন হয়ে যেতে পারে। জীবন যখন তখন বদলে যেতে পারে, যখন তখন। এটাই হচ্ছে ছোটোখাটোভাবে হলেও এটা বোঝা যায় এই সমস্ত জিনিস থেকে। আংটিটা বদলে নিলাম, আজকে লালটা ছিল, আজকে এই সবজিটা পরে নিলাম। এই আংটিটা ঠিকঠাক হচ্ছে। যেদিন কিনেছিলাম, যখন কিনেছিলাম তখন এই আংটিটা একটু টাইট টাইট হতো। আর এখন আমার এখন যা সাইজ, তাতে একমাত্র সোনার আংটি এইটাই হয়, যার ফলে এক তো রূপো পরতে ভালোবাসি, আর 2 নম্বর কথা হচ্ছে রূপোর আংটি এখনকার সাইজে প্রচুর আছে। তো যাই হোক, এই আংটিটা আমাকে দিয়েছিল পৃথাদি, আমার যেহেতু তো দিদি। তা তখন তো আঙুল দিয়ে এরমভাবে পড়লে টপ টপ করে পড়ে যেত, তো এখন দেখুন একমাত্র এটাই আমার সম্বল। মাঝখানে যখন ওজন আমার ওই 65 মতো ছিল, তখন বোধিসত্ত্ববাবু আমাকে আংটি করে দিয়েছিলেন একটা, সেটা হীরের। সেটা তো এখন আর হয় না, তবে হয়তো বা কিছুদিনের মধ্যে সেটা হবে। আর এমনিতে আমার কিন্তু আংটি অনেক আছে, এগুলো সব রোগা রোগা সময়ের আংটি, বিয়ের সময়ের আংটি, সেগুলো একটাও আর হয় না। দে হাতটা না, এই যে এটা হচ্ছে আমার কলেজের সময়ের আংটি, যেটা কিন্তু বিয়ের সময় আমার হাতে ছিল। কলেজের সময় কি তার একটু আগেরও। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা দুপুরকে করে দিয়েছিলেন আর কি। তো যাই হোক, সেটা তো পড়েছে, পড়ে হাত থেকে আর খুলতে চাইছে না। তো যাই হোক, এই যে এটা আংটিটা হচ্ছে, মানে বুঝতে পারছেন তো কতটা রোগা ছিলাম আমি। এটা আমার বিয়ের সময় হাতে ছিল। এখন যেমন পাশাপাশি রাখলে আমার তর্জনীর যে ডগাটা, সেটার সমান হচ্ছে এইটা এখন আমার। মানে আমি কোন লেভেলের মোটা হয়েছি। কিরে, মার আংটি পরে লাগছে কেমন? খুব ভালো। এতটুকু তো কনফিডেন্স আসছে যে মা আমার বয়সে আমার থেকেও মানে ছোট ছিল, যথেষ্ট ছোট ছিল। ছোট ছিল না, রোগা ছিল। রোগা ছোট দুই মা। হ্যাঁ, রোগা ছোট 2 ছিলাম, সত্যি কথা। এই হচ্ছে মায়ের আগের সাইজ, আর এই হচ্ছে মায়ের এখনকার সাইজ, সেটাও তো দেখতে হবে। শাম কালিয়া রে, ভুল হলো। ও শাম কালিয়া রে, কালা যায়ো, ও যায়ো কালা গুনের সলে, তোর কালার যেমন টেরি আসিতা। গলাটা শক্ত। মোরো নারীর তেমন ঢালু আখো পারে, কালা যায়ো, ও
ও যাই ও কালায় আগুনের চলে আজ মরি হে শাম শয়নে স্বপনে তোমার নাম পরার বাড়ির ছাচিরে পান পয়সা দিয়া শাম কিনিয়ান আনোরে গুয়া পান কাটোরে খাই আজি আনোরে গুয়া পান কাটোরে খাই হাসি মুখে সব চলিয়া যায় খুনি গরম জল খেতে হবে এর করে সাধু না করেন ব্যয় বড় নারী সাধু আপন নয় রে সাধু বড় নারী তোমার বধিবে পরানো রে। কিরকম ইনসিকিউরিটি ছিল মানুষের তখন, মেয়েদের বিশেষ করে অল্প বয়সরা বিয়ে হয়ে যেত বাড়ি থেকে, তখন তো কন্যাপণ দিয়ে আনা হতো, মানে ছেলের বাড়িকে টাকা দিতে হতো না, ছেলের বাড়ি টাকা দিয়ে কিনে আনতো, মানে একেবারে লিটারালি ওরকমই ছিল আর কি। বেচা খাইছেদের জন্য কুচবিহারি ভাষায় কথাটা খুব বেশি প্রচলন ছিল মেয়েদের। সেক্ষেত্রে বর যাবে বিদেশে বৈদেশ মানে শহরান্তরে বাণিজ্য করতে, সেখানে এক তো হচ্ছে গিয়ে বরটার জন্য চিন্তা, বরকে অনেক রকম বলে দিচ্ছে এটা করবে না সেটা করবে না, পাশাপাশি অন্য মেয়ের ফাঁদে পড়বে না, কারণ একবার যদি অন্য মেয়ের ফাঁদে পড়ে নেয় তখন তো আর আইন কানুন এত শক্তপোক্ত ছিল না, আর থাকলেই বা কে গ্রামাঞ্চলে সমাজে ঘন্টা মানত, এখানে তুমি যদি আর একটা মেয়ের পাল্লায় পড়ে যাও তাহলে আমার যে শ্বশুরবাড়িতে কী অবস্থা হবে, আর তারপরে তো তুমি অন্য একজনের সাথে, হ্যাঁ আমি তাহলে কোথায় যাবো, না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, মেয়েদের অনেক জ্বালা ছিল তখনকার সময়। এইসব ভাওয়াইয়া গান যে কোনো ধরনের লোকগীতি একেবারে সমাজচিত্র তৎকালীন। এখন সমাজ খানিকটা বদলেছে, খুব একটা বদলায়নি, অনেক একই রকম আছে, মেয়েদের জায়গায় একই রকম আছে অনেক জায়গাতে, এখন ওপর একটু পালিশ এসেছে, তাও শহরাঞ্চলের দিকে, একেবারে প্রত্যন্ত জায়গায় গিয়ে দেখুন এখন এসব চলে। একটা খুব মানে হেভি কিউট একটা স্টোরি আছে। প্রথমটা হচ্ছে ও প্রাণ সাধুরে সাধু, আমার গলাটা একটু চোখটা আছে আজকে, একটু উঠে গিয়ে তবে এটাই করতে হবে, এটা শুনলে আপনাদের হয়তো ভালো লাগবে, জানি না। যদি সাধু বাণিজ্যে যাও অষ্ট অলঙ্কার খুলিয়া নাও রে সাধু, আমি যাব সাধু বাপু মায়ে ঘরে রে। এই মেয়েটার একটু বাপের বাড়ির জোর আছে বোঝা যাচ্ছে, আর বাপের বাড়িও ওয়েলদি আর হাজব্যান্ডও ওয়েলদি, তবে বাণিজ্যে যাওয়ার কথা হচ্ছে, এখনো ফাইনাল কিছু হয়নি। ফাইনাল হবার আগেই বলছে আমার এই প্রভিশন, আমি তোমাকে আমার সমস্ত গয়নাগাটি সব খুলে দিয়ে দিচ্ছি, ওটা তোমার ইনভেস্টমেন্ট হিসেবে তুমি রাখো, আমি আমার স্ত্রী সম্পত্তি যেটাকে বলে শ্রীধন সেটা তোমাকে দিচ্ছি, আমি কিছুদিনের জন্য যতদিন তুমি বাইরে থাকবে আমি আমার বাপের বাড়িতে গিয়ে থেকে নেবো, হ্যাঁ। কিন্তু সেখানে গিয়ে এবার তারপরের স্ট্যান্ডার্ড হচ্ছে হাতের কড়ি সাধু না করেন ব্যয়, মানে তোমাকে যেমন গয়নাগাটি দিয়ে দিলাম সেটা ঠিকঠাক রেখো, হ্যাঁ। পরনারী সাধু আপন নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরনারী তোমার বধিবে পড়ানো, মানে একটু বড়লোকের বাণিজ্যে, মানে বণিকের ছেলে, তার পেছনে তো মাছি ভনভন অনেক সময় করতে পারে, সেই সম্ভাবনাটাকে, তাহলে তুমি আমাকে, আমি বাপের বাড়িতে আছি, তারপর তুমি যদি এখানে অন্য একটা সংসার পেতে বসো, আমাকে তো আমার বাবা সারা জীবন রাখবে না, এই টাইপের একটা ব্যাপার, ইনসিকিউরিটি, হ্যাঁ। যান সাধু পরবাস না করেন সাধু পরের আসতে, নিজ হস্তে রান্ধিয়া খান ভাতরে, কে তোমায় রেঁধে বেড়ে দেবে কী করবে, অন্যের আশা করো না, তুমি নিজেরটা নিজেই রান্না করে নিও, এই আর কি একটু সাংসারিক মানে সে একটু জ্ঞান দিচ্ছে বারকে। আচ্ছা, দাড়ি মাঝি সাধু পরার বেটা, খাইতে লইতে সাধু না দান খোটারে, মারবে সাধু তোমাক নৌকার গুড়াত দিয়ারে, মানে তার নিজস্ব নৌকা আছে কিন্তু যে চালাচ্ছে সে হচ্ছে দাড়ি মাঝি, কি মানে বলতো মুসলমান, তাদের খুব ভয়, বুঝেছেন তো। আর এই নিশ্চয়ই একটা মেজাজি, কথায় সত্যি তো, তুমি যদি কথায় কথায় একটা মানুষকে হতে পারে সে, আর তখনকার দিনে ধরে নেওয়া হতো, হয়তো বা সেটা সত্যিও ছিল, ওদের প্রচণ্ড গায়ে জোর থাকতো, হ্যাঁ। ইয়েদের মানে অ্যাকচুয়ালি যেটা হতো যে এই মানে হিন্দু সমাজটাতে তারা একটুখানি নিরামিষ ভোজী ছিলেন, আর মুসলিম তারা প্রচণ্ড প্রোটিন রিচ খাবার খেতেন, হ্যাঁ, এটা সত্যি এখনকার দিনে বোঝা যাচ্ছে। তা সেটার জন্য ওদের গায়ে স্বভাবতই শক্তি বেশি ছিল, সেই জন্য যে কত একটু পরিশ্রমসাধ্য কাজের জন্য না একটু তুলনামূলকভাবে অন্তর্জ শ্রেণী মুসলিমদের প্রেফার করা হতো সেই সময়টাতে, হ্যাঁ। কিন্তু ওদের রাগও বেশি থাকতো, যার সাথে তুমি কথায় কথায় খালি খোঁটা মারবে তা সে তোমাকে ছেড়ে দেবে, পায়েস খাবে তা না, তোমাকে সেই জন্য আর কি বেশি বেশি ইয়ে করো না, তোমাকে নৌকার গুড়াত দিয়ে, মানে যে নৌকোতে একটা ওই পাটাতন টাইপের কিছু একটা, সেটা দিয়ে তোমাকে মারবে। পূবে না পশ্চিমে বাও,
ধোপা চায়া সাধু বাঁধেন না, মানে ঠিকঠাক করে তুমি দেখে নিও কোন দিকে নৌকো তো উল্টে যেতে পারে, হ্যানা তেনা যা হোক তা হোক, সেটা একটুখানি হাওয়া দেখে তারপর নৌকোটাকে নোংর করো। হ্যাঁ, দাড়ি মাঝি সাধু রাখেন সাবধানে রে প্রাণ, মানে দাড়ি মাঝিকে নিয়ে ওর খুব টেনশন। হ্যাঁ, মানে তাকে একটু সাবধানে রেখো, তুই তাইয়ে রেখো যতই হোক, সে তোমার 9টা বাইছে তো। এই হচ্ছে এক একটা গান, মানে এক একটা স্টোরি, এক একটা সমাজচিত্র দুর্দান্ত লাগে, মানে এক একটা গান ধরে ধরে যদি করি কখনো একটা করে গোটা ব্লগ হয়ে যাবে, জানেন, দারুণ এইসব গানগুলো। হ্যাঁ, এবার এটাকে গলায় করবো, কিন্তু তার আগে একটু গরম জল খেতে হবে। আমার কালকে রেডিওতে রেকর্ডিং আছে, আমি তো বিহাই আর্টিস্ট, যার ফলে আমার 7টা গানের মোটামুটি আমি তৈরি অনেকদিন আগেই করেছিলাম, রেয়াজও আমি করছিলাম, কিন্তু ব্লগে আর সেগুলো খুব একটা ধরিনি। কালকের দিনটা রেয়াজটা একটু কম হয়েছে, যেহেতু কালকে তামঝাম বেশি ছিল, কিন্তু বসেছিলাম। তো আজকে দুপুরবেলা বসেছিলাম, এখন গানগুলোকে সব লিখতে বসেছি। কালকে আমার একদম ফার্স্ট হাফে ইয়েতে প্রথমে ওরা বলেছিল যে 11টার সময় এসো, তারপরে ওটা বলে দিল যে না, একদম 10টা স্লট যেটা আছে সেটাতেই। মোটামুটি আমার 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে, মানে স্টুডিওতে আমাকে, মানে আমার স্টুডিও টাইম ওইটা লাগে, কারণ 7টা গান একবারে যে রেকর্ডিং হয়ে যায় তা না, কোনো কোনো সময় তো একটা গান একবার একটু করতে হয়। তবে ভাওয়াইয়া গানটা আমার এতটাই মজ্জাগত যে আমার খুব একটা রিটেক দরকার হয়, সব সম্ভাবনার জন্যই 1 ঘন্টা মোটামুটি রাখা হয়। তা কালকে আমাকে ডেকেছে, খুব বেশি দিন আগে আমাকে জানায়নি, আগে তো এগুলো সব চিঠি দিয়ে দিয়ে করতো, কিন্তু এখন ফোন করে দেয়। আর আমি যেহেতু খুব কাছে থাকি এখান থেকে এইটুকু, তো যার ফলেতে আমার খুব সুবিধা হয়েছে। আমাকে ওরা বলেছে যে ঝিনুকি 10 তারিখে এসো, আগেও একদিন ডেকেছিল, কিন্তু সেদিন আমি যাইনি। এত ঘন ঘন আজকাল প্রোগ্রাম দেয় না, বছরে একটা হার্ডলি 2টো। তা আমাকে সেটা দেখেছে 26শে ডিসেম্বর, সেদিনটা পার্থদা আসার কথা ছিল, আমি সেদিনটা বলেছিলাম আমি করতে পারবো না সেদিনকে। তা সেদিন আমার বিকেলের দিকটাই ছিল স্লটটা, সেটা হলে আমার খুব প্রবলেম হয়ে যেত। তো 2026-এই আমাকে ডেকে পাঠালো। তা ভালো কথা, 2025-এ আমার প্রোগ্রাম হয়ে গেছে, কিন্তু এটা মানে ইয়েতে হয়তো বা সেদিনকে প্রোগ্রামটা করলে আমার এত তাড়াতাড়ি পড়তো না, এত তাড়াতাড়ি দেয় না সাধারণত। বরং দেখা হচ্ছে একটা খুব ভালো ব্লগে। এখন আমি অন্যান্য গানগুলোকে লিখবো, প্লাস শেষবার একটু গলায় গাইবো, শেষবার না, কালকে সকালে উঠে করবো। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ